প্রত্যেকটা নির্বাচনেরই একটা নিজস্ব গল্প থাকে। আজ আমরা সেরকমই একটা গল্প শুনব, পশ্চিমবঙ্গের কল্যাণী বিধানসভা কেন্দ্রের। বোঝার চেষ্টা করব সেখানকার সংখ্যাগুলো আসলে আমাদের কোনো রাজনৈতিক কাহিনী শোনাচ্ছে। তো এই গল্পের মঞ্চটা হল পশ্চিমবঙ্গ। এখানকার রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপট বুঝতে পারলেই আমরা এই বিশ্লেষণের গভীরে যেতে পারব। দেখুন, আমাদের উদ্দেশ্যটা খুব সহজ। নির্বাচনী ডেটার পেছনে যে আসল আখ্যানটা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করা। কারণ সংখ্যা তো শুধু সংখ্যা নয়, তাই না? এর পেছনে থাকে মানুষের আশা, তাদের ক্ষোভ আর তাদের ভবিষ্যতের স্বপ্ন। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। আমরা প্রথমে জানব কল্যাণীর মাটির কথা, তারপর দেখব সেই রুদ্ধশ্বাস নির্বাচনী রায়, ব্যবচ্ছেদ করব মানুষের রাগের কারণগুলো, একটা সমাধানের রূপরেখা খোঁজার চেষ্টা করব, আর শেষে কথা বলবো বিশ্বাস নিয়ে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে আগে সেখানকার মাটি আর মানুষের কথা জানাটা খুব দরকারি। তো প্রথমেই আমরা কল্যাণীর আর্থসামাজিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করব। কল্যাণীর বাস্তব ছবিটা যদি আমরা দেখি, তাহলে দেখব এটা দক্ষিণবঙ্গের একটা উর্বর পললভূমির ওপর অবস্থিত। এখানকার অর্থনীতি মূলত ধান আর পাটের ওপর নির্ভরশীল, কিন্তু এই আশীর্বাদের সাথেই আছে প্রতি বছরের বর্ষার বন্যা আর ভাঙা বাঁধের অভিশাপ। এখানকার প্রায় অর্ধেক মানুষই কৃষির ওপর নির্ভরশীল, আর শিল্পের অভাবে তরুণদের মধ্যে বেকারত্ব একটা বড় সমস্যা। এখন এখানকার জনসংখ্যার বিন্যাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রায় ৭৩% হিন্দু, ২৬% মুসলিম। কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হল তফসিলি জাতির জনসংখ্যা, যা প্রায় ৩২%। এই সংখ্যাটা কিন্তু পরবর্তী রাজনৈতিক সমীকরণ বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে। এবার আসা যাক আসল জায়গায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচন, যা অনেককেই বেশ চমকে দিয়েছিল। চলুন দেখি সেই ধাক্কাটা ঠিক কেমন ছিল। এই বার চার্টটা একবার ভালো করে দেখুন। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার যেখানে প্রায় ৫০% ছিল, ২০২১-এ সেটা অনেকটাই কমে যায়। আর উল্টো দিকে বিজেপির ভোট শেয়ার, যা ২০১৬-তে ছিল মাত্র ৮%-এর মতো, সেটা এক লাফে বেড়ে দাঁড়ায় প্রায় ৪৪%। এটা একটা বিরাট পরিবর্তন। ঠিক তাই, মূল সংখ্যাটা হল এই +৩৬% বিজেপির ভোট শেয়ারে এত বড় বৃদ্ধি, এটা সাধারণ কোনো পরিবর্তন নয়। একে একরকম রাজনৈতিক ভূমিকম্পই বলা চলে। কিন্তু এত বড় একটা ভোট সুইং সত্ত্বেও জেতার ব্যবধানটা দেখুন, মাত্র ২,২০৬ ভোট। এই সামান্য ব্যবধানটাই বুঝিয়ে দেয় যে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। রায়টা সত্যিই যেন একটা ছুরির ধারের ওপর দাঁড়িয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে কি এমন ঘটল যে পুরো ছবিটাই এতটা পাল্টে গেল? ভোটারদের মনে ঠিক কি চলছিল? চলুন এই কারণগুলোই এবার খুঁজে বের করা যাক। এই পর্বে আমরা জনগণের অসন্তোষের কারণগুলো একটু কাটাছেঁড়া করে দেখব, বোঝার চেষ্টা করব কোন কোন বিষয়গুলো তাদের ক্ষোভকে এতটা বাড়িয়ে তুলেছিল। আমাদের বিশ্লেষণ বলছে মানুষের রাগের পেছনে মূলত ৩টে বড় কারণ ছিল। প্রথমত, একটা ব্যাপক দুর্নীতি আর কাটমানির সংস্কৃতি। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। আর তৃতীয়ত, নির্বাচন পরবর্তী হিংসার ভয়, যা মানুষের মনে একটা গভীর ছাপ ফেলেছিল। এই যে কথাটা, ভোট দিতে বা সুবিধা পেতে টাকা দিতে বাধ্য হওয়া, এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা আসলে মানুষের আত্মসম্মানে আঘাত। যখন একজন নাগরিককে তার অধিকার পাওয়ার জন্যও ঘুষ দিতে হয়, তখন সেটা একটা গভীর ক্ষোভের জন্ম দেয়। এটা আসলে মর্যাদার প্রশ্ন। আর এর সাথে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ঘটনা সামনে আসে, তখন সাধারণ মানুষ, বিশেষ করে বাবা মা আর তরুণদের মনে হয় যে পুরো সিস্টেমটাই পচে গেছে। তাদের মনে হয় এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে মেধা বা যোগ্যতার কোনো দামই নেই। শুধু এই বড় বড় দুর্নীতি নয়, রোজকার জীবনে ছোট ছোট সমস্যাগুলো কিন্তু জমে জমে পাহাড় তৈরি করছিল। যেমন ধরুন NH-34-এর ওই বিপজ্জনক ভাঙা রাস্তা, বন্যা ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি, রেশনের চালের খারাপ মান, আর যেহেতু এটা একটা সীমান্তবর্তী জেলা, তাই অনুপ্রবেশ নিয়েও একটা চাপা উদ্বেগ কাজ করছিল। তো সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানের পথও খুঁজতে হবে। চলুন এবার একটা ডেটা নির্ভর ভবিষ্যৎকেন্দ্রিক পরিকল্পনার দিকে তাকানো যাক।
অর্থনীতিকে চাঙ্গা করতে আর মানুষের ক্ষোভ কমাতে 3টে প্রধান দিকে নজর দেওয়া যেতে পারে। 1. শিল্প পার্কের সম্প্রসারণ করে নতুন চাকরির সুযোগ তৈরি করা। 2. NH34 বাইপাসের উন্নতি করে যাতায়াত সহজ করা। আর 3. একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব তৈরি করা, যাতে কৃষকরা তাদের ফসলের ভালো দাম পায়। এই টেবিলটা দেখুন, এটা কোনো শুকনো ডেটা নয়, এটা আসলে একটা প্রতিশ্রুতির রোড ম্যাপ। এখানে পরিষ্কার বলা আছে কোন প্রকল্পে কত বিনিয়োগ করলে কত সময়ের মধ্যে কী ফল পাওয়া যেতে পারে। যেমন শিল্প পার্কে 50 কোটি টাকা ঢাললে 3 বছরে প্রায় 3000 নতুন চাকরি তৈরি হতে পারে। সুশাসনকে আসলে এভাবেই একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসেবে দেখা উচিত, যার একটা পরিমাপযোগ্য রিটার্ন আছে। শুধু বড় পরিকাঠামো নয়, তার সাথে সাথে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাটা খুব জরুরি। যেমন সবার জন্য পাকা বাড়ি, প্রত্যেক বাড়িতে পাইপের মাধ্যমে জল আর ভালো স্বাস্থ্য পরিষেবা। এই কল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই একটা সামগ্রিক উন্নয়নের ছবি তৈরি হবে। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই যে এত কম ভোটের ব্যবধানে জয়, এটা আসলে আমাদের কি শেখায়? এটা আমাদের শাসন আর বিশ্বাসের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আসল কথাটা হলো, রাজনৈতিক বিশ্বাস বড় বড় ভাষণ বা প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় রোজকার ছোট ছোট কাজ দিয়ে। মানুষের দৈনন্দিন সমস্যা, যেমন ধরুন রাস্তার একটা গর্ত, সেটা যখন ভরাট হয় তখনই সরকারের ওপর তাদের বিশ্বাস জন্মায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন আমরা ডেটা নির্ভর সুশাসনের সাথে সাধারণ মানুষের মর্যাদা আর তাদের দৈনন্দিন প্রয়োজনকে জুড়ে দিতে পারব, তখন আমরা ঠিক কেমন একটা ভবিষ্যৎ গড়তে পারি? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।